ছাত্ররা, আজ আমরা দশম শ্রেণীর পাঠ্য তোমাদের আফ্রিকা কবিতা নিয়ে আলোচনা করব। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত আফ্রিকা কবিতাটি ১৩৪৩ বঙ্গাব্দে একটি সাময়িক পত্রিকায় প্রকাশিত হয়। পরবর্তীকালে সঞ্চয়িতা কাব্য সংকলনের পত্রপুট কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত হয়। সাম্রাজ্যবাদ ও ঔপনিবেশিকতার ঘোর বিরোধী রবীন্দ্রনাথ ১৯৩৫ সালে ইতালির ফ্যাসিস্ট নেতা মুসোলিনির ইথিওপিয়ায় অনুপ্রবেশকে ধিক্কার জানিয়ে অনুজ কবি অমিয় চক্রবর্তীর অনুরোধে লেখেন আফ্রিকা কবিতাটি ১৯৩৭ খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মাসে। আফ্রিকা কবিতায় কবি মানবীরূপী আফ্রিকার চিরন্তন শাশ্বত মানবতার মূর্ত প্রতীককে ব্যক্ত করেছেন। উদ্ভ্রান্ত সেই আদিম যুগে স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে নতুন সৃষ্টিকে বারবার করছিলেন বিধ্বস্ত, তার সেই অধৈর্যে ঘন ঘন মাথা নাড়ার দিনে রুদ্র সমুদ্রের বাহু প্রাচী ধরিত্রী বুকের থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা। বাঁধলে তোমাকে বনস্পতির নিবিড় পাখারায় কৃপণ আলোর অন্তপুরে। পৃথিবী সৃষ্টির প্রথম দিকে ভগবান নিজের সৃষ্টির প্রতি অসন্তুষ্ট হয়ে দিশেহারা হয়ে প্রাকৃতিক পটভূমি পরিবর্তনের জন্য যখন ঘন ঘন মাথা নাড়ছিলেন, বারবার বিধ্বস্ত করছিলেন নিজের সৃষ্টিকে, তখনই উত্তাল রুদ্র সমুদ্রের বাহু পৃথিবীর পূর্বভাগ থেকে আফ্রিকাকে ছিনিয়ে নিয়ে গিয়ে নিবিড় অরণ্যের অন্ধকারে বন্দি করল। জন্ম হল নতুন মহাদেশ আফ্রিকার। এই জন্মবৃত্তান্ত দার্শনিক কবি রবীন্দ্রনাথের হাতে আলফ্রেড ওয়েগেনারের বৈজ্ঞানিক বা ভৌগোলিক প্লেট টেকটনিক তত্ত্ব এক অভূতপূর্ব কাব্যিক রূপ পেল। যেখানে নিভৃত অবকাশে তুমি সংগ্রহ করছিলে দুর্গমের রহস্য, চিনছিলে জল স্থল আকাশের দুর্বোধ সংকেত, প্রকৃতির দৃষ্টি অতীত জাদু মন্ত্র জাগাচ্ছিল তোমার চেতনাতীত মনে, বিদ্রুপ করছিলে ভীষণকে বিরূপের ছদ্মবেশে, শঙ্কাকে চাচ্ছিলে হার মানাতে আপনাকে উগ্র করে বিভীষিকার প্রচণ্ড মহিমায় তাণ্ডবের দুন্দুভিনিনাদে। সভ্যতার আদি লগ্নে সমুদ্র যখন আফ্রিকাকে পৃথিবীর মূল ভূখণ্ড থেকে আলাদা করে অরণ্যের অন্ধকারে নির্বাসন দিল, তখনই শুরু হলো আফ্রিকার একক পথ চলা, একক সংগ্রাম। বিশ্বজগতের চোখের আড়ালে প্রকৃতি তাকে সাজিয়ে নিল নিজের মনের মতো করে। বন্য প্রাণী, সংকুল অরণ্য, রুক্ষ মরুভূমি সব মিলিয়ে আদিম আফ্রিকা হয়ে উঠল দুর্গম ও রহস্যময়। আর আফ্রিকা নিজেকে আরও উগ্র, আরও বিভীষিকাময় করে তুলে সমস্ত ভয়কে সে হার মানাতে চাইল।
হাই ছায়াবৃতা, কালো ঘোমটার নিচে অপরিচিত ছিল তোমার মানব রূপ উপেক্ষার আবিল দৃষ্টিতে। ছায়াবৃতা শব্দটির আক্ষরিক অর্থ হল ছায়া দ্বারা আবৃতা, অর্থাৎ ছায়া ঢাকা। দুর্গম অরণ্য ঘেরা আফ্রিকা পৃথিবীর মূল ভূখণ্ড থেকে বহু দূরে অবস্থিত। আধুনিক সভ্যতা ও জ্ঞানের আলো থেকে সে চিরকালই বঞ্চিত। দুর্গমতার কারণে 19 শতকের আগে পর্যন্ত আফ্রিকার প্রাকৃতিক সম্পদ ও নিজস্ব সংস্কৃতি বাকি বিশ্বের কাছে উপেক্ষিত অজানাই রয়ে গেছে তার রহস্যময় অরণ্যেরই মতো। এলো ওরা লোহার হাতকড়ি নিয়ে, নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে। এলো মানুষ ধরার দল, গর্বে যারা অন্ধ তোমার সূর্যহারা অরণ্যের চেয়ে। সভ্যের বর বর লোভ নগ্ন করল আপন নির্লজ্জ অমানুষতা। তোমার ভাষাহীন ক্রন্দনে বাষ্পাকুল অরণ্য পথে পঙ্কিল হল ধূলি তোমার রক্তে অশ্রুতে মিশে। দস্যু পায়ের কাটা মারা জুতোর তলায় বিভৎস কাদার পিণ্ড চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে। ওরা বলতে অত্যাচারী ইউরোপীয় ঔপনিবেশিকদের কথা বলা হয়েছে, যারা আফ্রিকার মানুষদেরকে বন্দি করে কৃতদাসে পরিণত করেছিল। কবি সাম্রাজ্যবাদী শক্তির হিংস্রতাকে বোঝাতে নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে এই শব্দবন্ধটি ব্যবহার করেছে। হিংস্র সাপদের চেয়েও বেশি ভয়ঙ্কর ইউরোপীয় ঔপনিবেশিকদের এই হিংস্রতা। সাম্রাজ্যবাদী শক্তি ক্ষমতা বলে আফ্রিকার সভ্যতা, সংস্কৃতি ও মানবতার অপমৃত্যু ঘটিয়েছে। তাই এদের গর্বকে আফ্রিকার গভীর অন্ধকার বনভূমির চেয়েও অন্ধ বলা হয়েছে। ইউরোপের প্রায় প্রতিটি তথাকথিত সভ্য দেশই আফ্রিকায় এসে উপনিবেশ স্থাপন করে। ক্ষমতালোভী এইসব দেশ আফ্রিকার সম্পদ লুণ্ঠন করে সেখানকার মানুষকে অত্যাচারে, অপমানে, লাঞ্ছনায় বিধ্বস্ত করে তোলে। তাদের এই বর্বর লোভ কবির কাছে নির্লজ্জ অমানুষিকতা বলেই মনে হয়েছে। ঔপনিবেশিক অত্যাচারে আফ্রিকার পথের ধুলোয় মিশে যায় সাধারণ মানুষের রক্ত আর ঘাম। আর সেই কাদামাখা পথ ধরে উপেক্ষা ভরে হেঁটে যায় তথাকথিত সভ্য দেশের বড় বড় শাসকের দল। আফ্রিকার ইতিহাসে চিরদিনের জন্য আঁকা হয়ে যায় অপমানের চিহ্ন। সমুদ্র পাড়ে সেই মুহূর্তেই তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে বাজছিল পূজার ঘণ্টা, সকালে সন্ধ্যায় দয়াময় দেবতার নামে। শিশুরা খেলছিল মায়ের কোলে, কবির সঙ্গীতে বেজে উঠেছিল সুন্দরের আরাধনা। সাম্রাজ্যবাদী শাসকের দল আফ্রিকায় যখন অত্যাচার, শোষণ চালাচ্ছিল, তখন কিন্তু
তাদের নিজেদের দেশে নিরুপদ্রব শান্তি বজায় ছিল। পাড়ায় পাড়ায় মন্দিরে পূজার ঘণ্টা বাজছিল, চলছিল উপাসনা। শিশুরা নিরাপদে খেলে বেড়াচ্ছিল মায়ের কোলে। সুন্দরের আরাধনায় সেখানে কবির সঙ্গীত বেজে উঠেছিল। আজ যখন পশ্চিম দিগন্তে প্রদোষকাল, ঝঞ্ঝা বাতাসের ঊর্ধ্বশ্বাস, যখন গুপ্ত গহ্বর থেকে পশুরা বেরিয়ে এলো, অশুভ ধ্বনিতে ঘোষণা করল দিনের অন্তিম কাল। এসো যুগান্তের কবি, আসন্ন সন্ধ্যার শেষ রশ্মি পাতে, দাঁড়াও ওই মান হারা মানবীর দ্বারে, বলো ক্ষমা করো হিংস্র প্রলাপের মধ্যে, সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্য বাণী। বিংশ শতাব্দীর মাঝামাঝি সাম্রাজ্যবাদী শক্তিগুলো ক্ষমতা দখলের লড়াইয়ে নিজেদের মধ্যে যুদ্ধে লিপ্ত হয়, যার পরিণাম দাঁড়ায় দ্বিতীয় বিশ্বযুদ্ধ। পশ্চিম দিগন্তে অর্থাৎ পাশ্চাত্য দেশগুলিতে ক্ষমতা দখলের এই লড়াইয়ে দেশগুলি নিজেদের মধ্যকার পাশবিক শক্তিকে বের করে এনে অশুভ ধ্বনিতে সভ্যতার অন্তিম কাল ঘোষণা করছিল। অবশেষে কবি আফ্রিকা রূপী এই মানহারা মানবীর সামনে দাঁড়িয়ে এই দিন বদলের সন্ধিক্ষণে পৃথিবীর সমস্ত শুভ বুদ্ধি সম্পন্ন মানুষের হয়ে অপমানিত লাঞ্ছিত আফ্রিকার কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেছেন। হিংসার পরিবেশে কবির এই ক্ষমা প্রার্থনায় হবে সভ্যতার শেষ পুণ্যবাণী। সভ্যতার এই সংকটের দিনে আর ঘৃণা বা হিংসা নয়, মানবতার প্রতি শ্রদ্ধা ও আস্থা রেখে ক্ষমা ও সহিষ্ণুতার ধর্মেই সভ্যতার উত্তরণ খোঁজার চেষ্টা করেছেন কবি। আজ এখানেই আমি আমার পড়ানো শেষ করছি।